যৌক্তিক সময়ে নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে দ্রুতই সংস্কারের রূপরেখা তুলে ধরা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বিভিন্ন রাজনৈতিক দল এবং জোটের সঙ্গে আলোচনায় বসেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুইবারের বেশি কোনো প্রধানমন্ত্রীর জন্য একসাথে পরবর্তীতে যেন তিনি দায়িত্ব পালন করতে না পারেন। এই 6 দফা দাবি যদি পূরণ করা হয় তাহলে বিএনপির জন্য খুবই বড় ধরনের একটা দুঃসংবাদ আসতে যাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে নির্বাচনী রোডম্যাপ সেটার জন্য বিএনপি বা তাদের সমমনা বেশ কিছু দল চাচ্ছে খুব দ্রুতই নির্বাচন হোক, 2 মেয়াদের বেশি একই ব্যক্তি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের ব্যবস্থা বন্ধ করা। এখন এটা যদি মানা হয় তাহলে বেগম খালেদা জিয়া আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী হতে পারছেন না, সেই রাস্তাটা থাকবে তারেক জিয়ার জন্য। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিতে চলেছি। এই ভিডিওতে আপনারা শুনলে বলবেন হায় হায় এটা কি শুনলাম। হ্যাঁ দর্শক শ্রোতা, আজকে ডক্টর ইউনূসের সঙ্গে বাংলাদেশের অন্যতম কয়েকটি রাজনৈতিক দল তারা আলোচনা করেছিলেন, তারা বসেছেন। দর্শক শ্রোতা, তার মধ্যে হেফাজত ইসলামের নেতা মামুনুল হক, আপনারা অনেকেই চিনেন, ডক্টর ইউনূসের কাছে 6টি দাবি জানিয়েছে। এই 6টি দাবি যদি মানা হয় তাহলে বিএনপির ধ্বংস নিশ্চিত, বিএনপি দল রাজনীতিতে আসতে পারবে না এই 6টি দাবি মানলে। দর্শক শ্রোতা, বিএনপি ধ্বংসের পথে এই দাবি যদি মানে ডক্টর ইউনূস। অপরদিকে অনেক সোশ্যাল মিডিয়াতে সবাই আলোচনা করতেছে যে ডক্টর ইউনূস ভয় পেয়েছে, ডক্টর ইউনূসের যেসব কার্যকর করার কথা, যেসব সংস্কার করার কথা ডক্টর ইউনূস সেগুলো করতেছে না, ভয় পাচ্ছে। দর্শক শ্রোতা, ডক্টর ইউনূস কি আসলেই ভয় পাচ্ছে নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে? আর বিএনপি ধ্বংস হতে চলেছে। মামুনুল হকের যদি এই 6টা দাবি মানে ডক্টর ইউনূস, বিএনপি আর কোনোদিন রাজনীতি করতে পারবে না, খালেদা জিয়া আর কোনোদিন প্রধানমন্ত্রী হতে পারবে না। যাই হোক, এই সম্পর্কে বিস্তারিত ভিডিও রয়েছে, আপনারা শুনলে বুঝতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিও ক্লিপে চলে যাচ্ছি, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। খেলাফত মজলিস তারা যে আবদারটা রেখেছে 6 দফা দাবি, এই 6 দফা দাবি যদি পূরণ করা হয় তাহলে বিএনপির জন্য খুবই বড় ধরনের একটা দুঃসংবাদ আসতে যাচ্ছে। আর বাংলাদেশে আওয়ামী লীগ বা বিএনপি যে চিরাচরিত রাজনীতি করে অথবা জাতীয় পার্টি, এই প্রত্যেকটা দলের জন্য কিন্তু ঝামেলা হবে ইন ফিউচারে যদি ডক্টর ইউনূসের সরকার এই দাবিগুলোকে মেনে নেয়। তো আপনি ইতিমধ্যে জানেন যে আগামী নির্বাচনকে কেন্দ্র করে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে নির্বাচনী রোডম্যাপ সেটার জন্য বিএনপি বা তাদের সমমনা বেশ কিছু দল চাচ্ছে খুব দ্রুতই নির্বাচন হোক। আর ইসলামিক যে দলগুলো আছে, বাংলাদেশ জামায়াতে ইসলাম সহ আরও যে ইসলামিক দলগুলো আছে, তাদের বক্তব্য হচ্ছে সময় লম্বা চূড়া যাক, সমস্যা নাই, তবে নির্বাচনে একটা প্রেক্ষাপট তৈরি করা নির্বাচনটা দেন, এবার এটা 2 বছর 4 বছর 5 বছর হোক। তো এই সকল ইস্যুতে আজকে প্রধান উপদেষ্টার যেই ভবন আছে সেখানে আপনার ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেছিল মাওলানা মামুনুল হক, তার যে দল খেলাফতে মজলিস, আর এটার মহাসচিব হিসেবে এই মুহূর্তে তিনি দায়িত্ব পালন করছেন। তো তারা 6 দফা দাবি দিয়েছে। এখন এই 6 দফা দাবি আমি আবারও বলি, এগুলা যদি পূরণ হয় তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি তাদের জন্য বড় ধরনের একটা ধাক্কা আসতে যাচ্ছে। আমার মনে হয় না যে এই দাবিগুলো বিএনপি বা অন্যান্যরা মানতে চাইবে। নাম্বার 1, খেলাফতে মজলিস বা মাওলানা মামুনুল হক ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে কি তাদের দাবিগুলো রেখেছেন। তো প্রথম নাম্বার 1 তাদের যে দাবিটা, প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা করা, নির্বাচন সংক্রান্ত সংস্কার, জাতীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগকারীদের সম্ভাব্য সর্বোচ্চ প্রতিনিধিত্ব নিশ্চিত করা, সেই জন্য আসন ভিত্তিক বিজয়ী সংসদ সদস্যদের বাইরে নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোর প্রাপ্ত ভোটের ভিত্তিতে সংসদে প্রতিনিধিত্বের ব্যবস্থা করা। 2, নির্বাচন বিধি সংক্রান্ত সংস্কার। এখানে তারা আরও চাচ্ছে প্রার্থীদের নিজস্ব প্রচারণার পরিবর্তে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচার ও প্রকাশনার ব্যবস্থা করা, যোগ্য সৎ নিরপেক্ষ ব্যক্তিদের সমন্বয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন করা। এটা আসলে বিএনপি মানবে না, কারণ প্রার্থীরা নিজস্ব প্রচারণাই করবে। নির্বাচন কমিশন 2টা প্রার্থীর বা 3টা প্রার্থীর প্রচারণা করতে গেলে টাকা পয়সা খরচের একটা ইস্যু আছে বা সামহাউ, এটা আসলে মানবে না, আমি বুঝতেছি। তারপর হচ্ছে যে সাংবিধানিক সংস্কার। তো সাংবিধানিক সংস্কার তারা কি চাচ্ছে, এটা বিএনপির সাথে সাংঘর্ষিক। বর্তমান সংবিধানে প্রধানমন্ত্রীকে দেওয়া একচ্ছত্র ক্ষমতা স্বৈরতন্ত্রের জন্ম দেয়, তাই এই ক্ষমতাকে বিকেন্দ্রীকরণের মাধ্যমে আপনার ভারসাম্য সৃষ্টি করা। বাংলাদেশ, আপনার ভারত, পাকিস্তান বেশ কিছু দেশে এই সিস্টেমটা আছে যে প্রধানমন্ত্রী সব কিছুর ঊর্ধ্বে, ইভেন ওনার হাতে এতগুলো ডিপার্টমেন্ট থাকে, কিন্তু পৃথিবীর অন্যান্য দেশে এগুলা নাই। তো এটাই চাচ্ছে। আচ্ছা, নাম্বার 2 আরও সাংঘর্ষিক, 2 মেয়াদের বেশি একই ব্যক্তি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের ব্যবস্থা বন্ধ করা। এখন এইটা যদি মানা হয় তাহলে বেগম খালেদা জিয়া আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী হতে
পারছেন না, সেই রাস্তাটা থাকবে তারেক জিয়ার জন্য। আর নাম্বার 3, এটা আরও সাংঘর্ষিক। প্রধানমন্ত্রী হওয়ার পর দলীয় পদ থেকে পদত্যাগের বিধান করা দেশের জন্য ভালো, এই প্রত্যেকটা পদক্ষেপ আমি মনে করি বাংলাদেশের জন্য সুন্দর ব্যবস্থা, কিন্তু এগুলা মানা যাবে না বা মানা হবে না। প্রধানমন্ত্রী হয়ে গেলে দলীয় পদ থেকে পদত্যাগের বিধান করা, তো এই হিসাবে এখন আওয়ামী লীগের কথা তো বাদে দিলাম, কিন্তু বিএনপির জন্য এগুলো সবগুলো সাংঘর্ষিক। ইভেন সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ রাখা। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে বিচার ব্যবস্থা। বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে সম্পূর্ণ স্বাধীন করা, এটা খুবই সুন্দর। আর বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপ মুক্ত রাখার স্বার্থে বিচারপতি নিয়োগ এবং বিয়োগের জন্য জুডিশিয়াল কাউন্সিল গঠন করা, এটাও খুবই পারফেক্ট, কারণ বাংলাদেশের বিচার ব্যবস্থা রাজনৈতিক সরকারগুলো দ্বারা প্রভাবিত হয়, বিচারকরা ওইভাবেই বেশিরভাগ ক্ষেত্রে নিয়োগ হয়। শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামের সাথে সাংঘর্ষিক বিতর্কিত বিষয়গুলো বাদ দিয়ে ধর্মীয় এবং নৈতিকতা শিক্ষা সংযোজন করা, এটাও বাস্তব দরকার। পুলিশ এবং প্রশাসনে তারা চাচ্ছে পুলিশ এবং প্রশাসনকে সরকারের নিয়ন্ত্রণ মুক্ত রাখা, পুলিশ নিজেও চাচ্ছে এটা রাজনৈতিক উদ্দেশ্যে তাদের ব্যবহারের পথ বন্ধ করা, আমরাও চাচ্ছি। কোরআন এবং সুন্নাহ বিরোধী আইন ও নীতি প্রণয়ন না করা, খুবই সুন্দর প্রস্তাব দিয়েছেন। তবে সাংবিধানিক সংস্কারের ক, খ, গ, ঘ এই 4টা অনুচ্ছেদ বাদ দিলে বাকি যেগুলো আছে সবগুলাই সবার জন্য ভালো, কিন্তু বিএনপির জন্য এই 2-এর যে ধারাগুলা এগুলা সাংঘর্ষিক। আর এটা কিন্তু টিআইবিরও একটা প্রস্তাবনা ছিল। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস কি এটা মানবেন? তাহলে বিএনপির পরিস্থিতি আবার নির্বাচনটা আরেক দিকে চলে যেতে পারে। দেখা যাক কি হয়। ভালো থাকুন। কেউ কেউ বলছেন যে ডক্টর ইউনূসের সরকার কিছুটা ভয় পাচ্ছেন। যতটুকু অ্যাকশন দরকার ছিল প্রশাসন থেকে বিভিন্ন সেক্টরে ঋণ খেলাপি থেকে লুটপাটকারী অথবা অর্থ পাচারকারী, মানি লন্ডারিং, তো তাদের বেলায় আসলে খুব বেশি শক্ত ভূমিকা তিনি রাখতে পারছেন না। আর এটার 2টা কারণ হিসেবে অনেকে মনে করছেন যে তিনি যেহেতু একজন রাজনৈতিক ক্যারেক্টার না, সেই ক্ষেত্রে তার একটা টিম নাই। এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারে যারা উপদেষ্টা হিসেবে আছেন তারা একটা পরিবার না, রাইট নাও তারা একটা পরিবার, কিন্তু এখানে অনেক কিছু আছে যেগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নিতে গেলে হয়তো ঝামেলাও পোহাতে হতে পারে। বাট আমি মনে করি যে তিনি হয়তো সময় নিচ্ছেন, অ্যাকশনে যাবেন। দর্শক, আজকে বাংলাদেশের ব্যাংক খাতকে যারা শেষ করে দিয়েছে, একবারে রাস্তায় মিশে দিয়েছে হাজার হাজার কোটি টাকা, তাদের একটা তালিকা প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যমে আজকে যুগান্তরে এই ঋণের একটা হিসাব আসছে। তো সেই হিসাবে যারা রাঘব বোয়াল তাদের তালিকাটা আমরা দেখছি না, তবে এখানে যাদের আসছে কম বেশি তারাও কম খায় নাই। কিন্তু আমরা বিশ্বাস করি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার আছেন, তাদের যারা উপদেষ্টারা আছেন, এই রাঘব বোয়ালদের ধরবেন, পাশাপাশি এদের সম্পত্তিকে সিজ করে এই টাকা পয়সা রাষ্ট্রে সংরক্ষণ করবে, বা যারা এদের এই প্রতিষ্ঠানগুলো দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মধ্যে বন্টন করবেন। ব্যাংক খাতের শীর্ষ 30 ঋণ খেলাপির তালিকায় অনেকে আছেন। রহস্যজনকভাবে এটা আপনার আলোর মুখ দেখেনি। এই তালিকাটা এখন যুগান্তরের হাতে। কারা আছে এই তালিকায়, কত টাকা কিভাবে হাতিয়ে নিয়েছে, শেষ পর্যন্ত লুটের গন্তব্যস্থল কোথায়, তা যুগান্তরের অনুসন্ধানে বেরিয়ে এসেছে। আর সর্বশেষ থাকছে কিভাবে অর্থ ফিরিয়ে আনবে সরকার। তো এটা তো আমি আজকে ভিডিওটা দিছি যে কিভাবে ফিরিয়ে আনবেন। তো ঋণ খেলাপির তালিকার হিসাবটি জুন পর্যন্ত আপনার 2023 সালের শীর্ষ 20 খেলাপির তালিকা জাতীয় সংসদে প্রকাশ করা হয়েছিল, কিন্তু এইবারের যে জুনের 24 তারিখ পর্যন্ত যে খেলাপি ঋণটা ছিল এটা হয়তো প্রকাশ করা হয়তো, কিন্তু সেইখানেও কৌশলে অনেকের নাম আসে নাই। এখানে আমরা দেখেছি যে আপনার যাদেরকে ধরা হয়েছে 2019 সালে অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল একটি সুবিধা দেওয়ার কারণে অনেক বড় ঋণ খেলাপি আড়ালে চলে গেছে, তাদেরকে খুঁজে বের করা হোক। শীর্ষ 30 ঋণ খেলাপির তালিকা বিশ্লেষণ করা দেখা গেছে অস্তিত্বহীন কাগজে ও বেনামি প্রতিষ্ঠান দেখিয়ে প্রায় 32,000 কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। ঋণের টাকায় কারখানার বহুতল ভবন নির্মাণ হলেও চালু হয়নি। ঋণের অর্থে গড়ে তোলা হয়েছে বিলাসবহুল বাড়ি, চালু ফ্যাক্টরি দেখিয়ে ঋণ নেওয়ার পর বন্ধ করে তা দেওয়া হয়েছে। হাতিয়ে নেওয়া হয়েছে বিপুল অঙ্কের টাকা। প্রথম 8 খেলাপি প্রত্যেকেই 1,000 কোটি টাকার উপরে ঋণ নিয়েছেন। এদের মধ্যে রয়েছে এফএমসি ডকইয়ার্ড লিমিটেড, তাদের খেলাপি ঋণের পরিমাণ হচ্ছে 1,175 কোটি টাকা। গ্লাক্সি সোয়েটার অ্যান্ড ইয়ার্ন ডাইং লিমিটেড, খেলাপি ঋণের পরিমাণ 1,146 কোটি টাকা।
ভাই আমি টাকার কথা কইতে গেলে আমার দাঁত দুধ ভেঙে যাব। আমি আমাদের ঋণ খেলাপিদের প্রসঙ্গে জানতে চাইলে অর্থ এবং বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ তিনি যুগান্তরকে বলছেন, আমাদের প্রধান কাজ অস্থিরতা কমিয়ে ব্যাংকগুলোকে সচল করা, ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরানো, এরপর ব্যাংক খাত সংস্কারের জন্য ব্যাংক কমিশন গঠন করার বিষয়টি দেখা হবে। কমিশন গঠনের মাধ্যমে ঋণ খেলাপিদের বিষয়টিও আসবে। তো এখন ঋণ খেলাপির বিষয়টা আসলে কিভাবে কি করবেন, কিভাবে এটা রোডম্যাপ করা হবে, এই সম্পর্কে আসলে কোনো তথ্য এই মুহূর্তে দেওয়া হয়নি। তো আমি ওই যে বলছিলাম না যে ডক্টর ইউনূসের সরকারে যারা আছেন তারা সবাই প্রবীণ, অভিজ্ঞ, যথেষ্ট বিচক্ষণ, দূরদর্শিতা মেন্টালিটি সম্পন্ন, কিন্তু কোথাও না কোথাও এই যে আমরা ধরেন পুলিশের অনেক ভিডিও দেখলাম, বা যারা আয়নাঘর থেকে শুরু করে অনেক কিছুতে জড়িত, ডিবি হারুন থেকে শুরু করে অনেকেই, এরা বাংলাদেশে নাই, এদেরকে পুলিশ ধরতে পারতেছে না, আমাদের প্রশাসন ধরতে পারতেছে না। কেমন একটু আশ্চর্যজনক, হাস্যকর বিষয় আমার কাছেও মনে হচ্ছে। কেন এই লুকোচুরি খেলা হচ্ছে? ব্যাংক খাতের যারা গডফাদার, মাফিয়া কিং, এরা বাংলাদেশ থেকে আস্তে আস্তে বের হয়ে যাবে। এই যে এখন তালিকা প্রকাশ হচ্ছে, সো আগে উচিত এদেরকে গ্রেপ্তার করা, তারপরে হচ্ছে এগুলো নিয়ে তদন্ত করা। কারণ এগুলো নিয়ে পত্রিকাতে নিউজ আসা মানে এগুলো রাতের আধারে, এই যেমন দেখলাম আরাফাত 2 ডিবি অফিসারকে ম্যানেজ করে ভারত দিয়ে পালানোর চেষ্টা করছে, এরকম অনেক অ্যাক্টিভিটিস হবে। সো এখানে ভয় পেলে চলবে না, অ্যাকশনে যাইতে হবে। আগে অ্যাকশন, পরে হচ্ছে তথ্য আদান প্রদান। ডক্টর ইউনূসের সরকারকে আরেকটু সাহসী হতে হবে, শক্তিশালী পদক্ষেপ নিতে হবে। নয়তো এই সেট আপটার মধ্যে যারা আছে এরা কিন্তু টেকনিক্যালি অনেক কিছু কন্ট্রোল করবে। টাকা ভাই দেখলে কাঠের মূর্তিও হা করে, টাকা অনেক কিছু করেও বসতে পারে। ভয় পাওয়ার কিছু নেই, বাংলাদেশের জনগণ এই মুহূর্তে ডক্টর ইউনূস সাহেবের সাথে আছে। অ্যাকশনে যান, ভালো থাকুন। আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসের যে ধারাটি ছিল সেটি বাতিল করা হয়েছে, সেটিকে যেন আবার পুনর্বহাল করা হয়। 2 বারের বেশি কোনো প্রধানমন্ত্রী যেন একসাথে পরবর্তীতে যেন তিনি দায়িত্ব পালন করতে না পারেন। ইসলাম বিরোধী কোনো নীতি আইন যেন প্রণয়ন না হয়। 1 মাসের মধ্যেই যেন এই সকল মামলাগুলো যেন প্রত্যাহার করা। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন কেন বিএনপি ধ্বংসের পথে, বিএনপির নেত্রী খালেদা জিয়া কেন প্রধানমন্ত্রী হতে পারবে না। দর্শক শ্রোতা, মামুনুল হক ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকে 6টি দাবির মধ্যে আরও একটি অন্যতম দাবি হচ্ছেন একজন ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী তো হতে পারবে না। যদি এটা কার্যকর করা হয় তাহলে খালেদা জিয়া প্রধানমন্ত্রী আর কোনো দিন হতে পারবে না। তাছাড়া আরও অনেক কয়েকটি বিশেষ বিশেষ দাবি জানিয়েছে মামুনুল হক ডক্টর ইউনূসের কাছে। এগুলো যদি মানা হয় তাহলে বাংলাদেশ পাল্টে যাবে, বিএনপির জন্য দুঃসংবাদ। এই দাবিগুলো মানলে বিএনপি একেবারে ধ্বংস। তাছাড়া দর্শক শ্রোতা, ডক্টর ইউনূস ভয় পাচ্ছে, কারণ অনেক দাবি, অনেক কথা, অনেক সংস্কার করার কথা ছিল যেগুলো কার্যকর করতেছে না, এমনই সোশ্যাল মিডিয়াতে আলোচনা হচ্ছে। যাই হোক, এই সম্পর্কে যদি আপনাদের ব্যক্তিগত মতামত থাকে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য।